হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? সিজিএল কিন্তু হয়ে গেছে, এবার সামনেই এমটিএস পরীক্ষা রয়েছে। তো পলিটি থেকে তো কোয়েশ্চেন আসছে, সিজিএলেও এসেছে বেশ কিছু কোয়েশ্চেন, আশা করছি তোমরা পেরেছো। তো আজকে এমটিএস রিলেটেড কিছু আলোচনা করব, কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার 22-23-এর কিছু কোয়েশ্চেন আলোচনা করব। তো চলো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফান্ডামেন্টাল ল অফ এনি কান্ট্রি, ফান্ডামেন্টাল ল অফ এনি কান্ট্রি হুইচ সেট আউট দ্য framework and the principal functions of various organs of the government. কি বলছে? ফান্ডামেন্টাল ল অফ আ কান্ট্রি হুইচ সেট আউট দ্য ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, লটা কি করছে না, হচ্ছে ফ্রেমওয়ার্ক তৈরি করছে। অ্যান্ড প্রিন্সিপাল ফাংশনস অফ ভেরিয়াস অর্গানস অফ দ্য, মানে গভর্নমেন্টের যে সমস্ত ভেরিয়াস অর্গানসগুলো রয়েছে সেগুলো কোন প্রিন্সিপালে রান করবে সেটা কে ঠিক করে দিয়েছে। গভর্নমেন্ট অর্গানস লাইক ধরো ফাইন্যান্স কমিশন, রাইট, ধরো ইলেকশন কমিশন, ধরো ইউপিএসসি। তো এই যে গভর্নমেন্ট অর্গানগুলো আছে এটা কোন প্রিন্সিপালে ফাংশন করবে সেটা কে বলে দিয়েছে? সেটা কাস্টমস বলছে, নাকি ইন্টারন্যাশনাল ল বলছে, নাকি কনস্টিটিউশন বলছে, নাকি অর্ডিন্যান্স বলছে? কে বলছে? অবভিয়াসলি কনস্টিটিউশন বলবে যে এই বডিগুলো কিভাবে রান করবে, হ্যাঁ, কে এই বডির মেম্বার অ্যাপয়েন্ট করবেন, তো সেটা কে বলবে? কনস্টিটিউশন বলবে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার কি হলো? অপশন সি, কনস্টিটিউশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য কনসেপ্ট অফ রিপাবলিক। হ্যাঁ, কোয়েশ্চেন কিন্তু খুব সোজা আসছে, এরম নয় কি কোয়েশ্চেন খুব হার্ড আসছে আমরা পারবো না। একটু পড়াশোনা করলে কিন্তু কনস্টিটিউশন থেকে একদম মানে যতটা মার্কস অ্যালটেড ততটা মার্কসই আমরা পেতে পারি যদি একটু সিরিয়াসলি পড়াশোনা করি। তো পড়াশোনাটা তো করতেই হবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য কনসেপ্ট অফ রিপাবলিক ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ। আমরা যখন সোর্স পড়েছি তখন কিন্তু সমস্ত কান্ট্রির সোর্স কী কী নেওয়া হয়েছে, কান্ট্রি কোন কোন কান্ট্রি থেকে সেগুলো কিন্তু পড়েছি। এখানে বলছে এই যে রিপাবলিকের কনসেপ্টটা সেটা কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে, সেটা কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স থেকে নেওয়া হয়েছে, রাইট। ফ্রান্স থেকে আর কি নেওয়া হয়েছে? লিবার্টি, রাইট, আর ইকুয়ালিটি, আর হচ্ছে ফ্র্যাটার্নিটি। এই তিনটে কথাও নেওয়া হয়েছে, ঠিক আছে, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। আচ্ছা, জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি। আচ্ছা, তোমরা কিছু স্টুডেন্ট আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে কোয়েশ্চেনগুলো করছি সেগুলোর আনসার দিচ্ছ, তো থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম হচ্ছে, নিজেরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে পরীক্ষায়ও সেইগুলো বেশি, মানে যেগুলো দেখবে নিজেরা এফোর্ট দিয়ে স্টাডি করে কমেন্টে লিখছো সেগুলো দেখবে বেশি দিন মাথায় থাকবে। তো জার্মানি থেকে নেওয়া হয়েছে কি, ফান্ডামেন্টাল রাইট কখন সাসপেন্ড হবে? এমার্জেন্সির সময়, যখন দেশে ন্যাশনাল এমার্জেন্সি চলছে বা কোনো স্টেটে এমার্জেন্সি তখন চলছে, তখন কি হচ্ছে? ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করা হচ্ছে। তো সেইগুলো নেওয়া হয়েছে জার্মানি থেকে, রাইট। অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কনকরেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট, আর হচ্ছে জয়েন্ট সিটিং। জয়েন্ট সিটিং অফ দ্য পার্লিয়ামেন্ট। জয়েন্ট সিটিং অফ দ্য পার্লিয়ামেন্ট নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। আর ফ্রিডম অফ ট্রেডও নেওয়া হয়েছে, ফ্রিডম অফ ট্রেডও নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, ঠিক আছে। আচ্ছা, এই দুটো কিন্তু পরীক্ষায় বেশি আসে, রাইট, কনকারেন্ট লিস্ট অ্যান্ড জয়েন্ট সিটিং অফ দ্য পার্লিয়ামেন্ট। আচ্ছা, এগুলো কি যদি ডিটেইলে জানতে হয় তাহলে ওই সোর্সের ভিডিওটা দেখতে হবে প্লে লিস্টে গিয়ে। তো তাহলে রিপাবলিকের কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য কনসেপ্ট অফ অ্যামেন্ডমেন্ট, এটাও সোর্স থেকে কোয়েশ্চেন। Amendment of the constitution in the Indian constitution was borrowed from the constitution of which of the following countries? কোন কান্ট্রি থেকে অ্যামেন্ডমেন্টের কনসেপ্টটা নেওয়া হয়েছে? অ্যামেন্ডমেন্ট কততে আছে? অ্যামেন্ডমেন্ট পার্ট 20, রাইট। আর আর্টিকেল কত? আর্টিকেল
আর্টিকেল একটাই, সেটা হচ্ছে 368। আচ্ছা, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন নেওয়া হয়েছে কোথা থেকে? সাউথ আফ্রিকা থেকে। ঠিক আছে, সাউথ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে? অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, এই কানাডাটা বলে দিই। কানাডাটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে আমাদের দেশে যে হচ্ছে স্ট্রং সেন্টার, প্রভিন্সগুলোকে অতখানি স্টেটকে অত পাওয়ার দেওয়া হয়নি, স্টেটের আন্ডারেই অ্যাকচুয়ালি স্টেট কার আন্ডারে রয়েছে? সেন্টারের। স্ট্রং সেন্টার এই কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি? কানাডা থেকে নিয়েছি। ঠিক আছে, জার্মানি আমার বলা হয়ে গেছে, আর অস্ট্রেলিয়াও আমার বলা হয়ে গেছে। চলো নেক্সট, হোয়াট ইজ দ্য এইম অফ আর্টিকেল 44? এবার আর্টিকেল থেকে কিছু কোয়েশ্চেন দেখবো। আর্টিকেল 44 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলছে? এম কি? 44 এর এম কি? 44 এর এম হচ্ছে, দেখো অপশন কি বলছে, টু প্রোটেক্ট এভরি মনুমেন্ট অর প্লেস অফ আর্টিস্টিক অর হিস্টোরিক ইন্টারেস্ট। মনুমেন্ট অর প্লেস অফ আর্টিস্টিক অর হিস্টোরিক ইন্টারেস্ট কি আর্টিকেল 44 এর এম? না, এটার আর্টিকেলটা অ্যাকচুয়ালি কত? 49। ঠিক আছে, এর আর্টিকেল কত? 49। নেক্সট অপশন, টু সেপারেট জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ইন দ্য পাবলিক সার্ভিসেস অফ দ্য স্টেট, এটার আর্টিকেল হচ্ছে 50। এগুলো সব কিন্তু ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। নেক্সট, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ড দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ দ্য কান্ট্রি, এটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 48A। ঠিক আছে, টু সিকিউর ফর দ্য সিটিজেন আ ইউনিফর্ম সিভিল কোড থ্রু দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, এটাই হবে 44 এর এম কি? 44 এর এম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড তৈরি করা থ্রু আউট দ্য টেরিটরি অফ আওয়ার কান্ট্রি, সমস্ত রিলিজিয়নের জন্য, সবার জন্য, দেশের সমস্ত সিটিজেনের জন্য একই রকম যেন ল থাকে। ঠিক আছে, সেটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা কি না আর্টিকেল 44 এর এম। ঠিক আছে, আর বাদ বাকি অপশনগুলো আমার বলা হয়ে গেল। নেক্সট দেখো, আর্টিকেল 149। আর্টিকেল 149 অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ, আর্টিকেল 149 কাকে নিয়ে ডিল করে? টু কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ক্যাগ নিয়ে কোয়েশ্চেন। ঠিক আছে, যিনি কিনা সেন্টার আর স্টেটের অডিট রিপোর্ট তৈরি করেন, রাইট? তো কোয়ালিফিকেশনের জন্য কি কোনো আর্টিকেল আদৌ আছে? নেই। ক্যাগের আর্টিকেল অ্যাকচুয়ালি স্টার্ট হয় 148 থেকে কত অবধি? 151 অবধি, রাইট? এটা হচ্ছে ক্যাগের আর্টিকেল রেঞ্জ। তো কোয়ালিফিকেশনের জন্য সেরকম কোনো আর্টিকেল নেই। ডিউটিজ অ্যান্ড পাওয়ার অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, হ্যাঁ অবশ্যই 149-এ হচ্ছে, 48-এ কি আছে? ক্যাগের পোস্টটা আছে। ঠিক আছে, ক্যাগের পোস্টটা। আর 149-এ হচ্ছে ডিউটিজ অ্যান্ড পাওয়ার অফ দ্য অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা হচ্ছে 149, যেটা কিনা কোয়েশ্চেন। দ্য টার্ম অফ দ্য অফিস অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, টার্ম কত দিনের? সেটার কি কোনো আর্টিকেল আছে? না, সেটার কোনো আর্টিকেল নেই অ্যাকচুয়ালি। টার্ম কত হয়? 6 years or 65 years, যেটা আগে আসবে সেটাই হবে। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটারও কোনো আর্টিকেল নেই। কে অ্যাপয়েন্ট করেন? প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট ক্যাগকে অ্যাপয়েন্ট করেন, আর রিমুভ করতে পারে পার্লামেন্ট, কিন্তু যদি তিনি রেজিগনেশন দেয় কাকে দেবেন? তাহলে প্রেসিডেন্টকে দেবেন। তাহলে 149-এ কি আছে? ডিউটিজ অ্যান্ড পাওয়ার অফ দ্য ক্যাগ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? কারেক্ট কোনটা অ্যাবাউট আর্টিকেল 129 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? আচ্ছা, আগে বলি 124 থেকে 147, এটা হচ্ছে জুডিশিয়ারি। কি আছে এখানে? সুপ্রিম কোর্ট। 124 থেকে 147-এ কি আছে? সুপ্রিম কোর্ট। 129 নম্বর আর্টিকেলে কি আছে জানতে চেয়েছে। ইট প্রোভাইড ফর দ্য সুপ্রিম কোর্ট টু অ্যাডভাইজারি ওপিনিয়ন টু দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে, এই যে প্রেসিডেন্ট কোনো অ্যাডভাইস চাইলে সেটা সুপ্রিম কোর্ট দিতে পারে, সেটা কত নম্বর আর্টিকেল? সেটা কিন্তু 143 আর্টিকেল।
It provide for the Supreme Court to be a code of original jurisdiction. What is original jurisdiction? দুটো স্টেটের মধ্যে ধরো কোনো ডিসপিউট হচ্ছে বা সেন্টার স্টেটের মধ্যে ডিসপিউট হচ্ছে বা সেন্টারের সাথে অন্য দুটো স্টেটে দিত, এই সমস্ত ম্যাটারগুলো কে সলভ করবে? কোনো হাইকোর্ট করবে না, সুপ্রিম কোর্ট সলভ করবে, ঠিক আছে? তো সেটা অরিজিনাল জুরিসডিকশনে আসে। সেটা কত নম্বর আর্টিকেল? 131। নেক্সট কি বলছে? ইট প্রোভাইড ফর দ্য সুপ্রিম কোর্ট টু বি আ কোর্ট অফ রেকর্ড। আচ্ছা, এইটাই হবে আনসার। কোর্ট অফ রেকর্ড, যত কেসেস হয় তার রেকর্ড কে রাখতে পারে? সুপ্রিম কোর্ট রাখতে পারে। আর আন্ডার আর্টিকেল 129, ঠিক আছে? কোর্ট অফ রেকর্ড। ইট প্রোভাইড ফর দ্য সুপ্রিম কোর্ট টু বি দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। এটা হবে না। অপশন কি হলো তাহলে? সুপ্রিম কোর্ট টু বি আ কোর্ট অফ রেকর্ড, যেটা কিনা আর্টিকেল 129, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, আর্টিকেল 29 to 30 of the Constitution of India deal with, আচ্ছা এটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটে পড়ে, রাইট? কত থেকে আর্টিকেল শুরু হয়? 12 থেকে 35, তাই তো? 12 থেকে 35। তো 29 আর 30 কাকে কি নিয়ে ডিল করে? কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, নাকি রাইট টু ফ্রিডম, নাকি রাইট টু ইকুয়ালিটি, নাকি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান? আচ্ছা, আগে বলি কালচারাল আর এডুকেশনাল রাইটই হচ্ছে আর্টিকেল 29 to 30, ঠিক আছে? অপশন এই হচ্ছে আমাদের আনসার। রাইট টু ফ্রিডম কত থেকে কত আছে? 19 থেকে 22। রাইট টু ইকুয়ালিটি 14 to 18। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান 25 to 28, ঠিক আছে? আমাদের অপশন কি হলো? কালচারাল আর এডুকেশনাল রাইট আন্ডার আর্টিকেল 29 and 30। নেক্সট কোয়েশ্চেন দেখো, the dash of the Indian Constitution defines the fundamental duties of Indian citizen। কোন আর্টিকেলে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা বলা হয়েছে? সবাই জানি, রাইট? আর্টিকেল 51A। 41B বলে কোনো আর্টিকেল হয় না, 49 এর সিও কোনো আর্টিকেল এরকম হয়ই না, 21 এর এ একটা হয়। সেটা কি? সেটা কি? চলো বলো, কমেন্ট করো, এইটার কমেন্ট করো যে এটা 21 এর এতে কি আছে? ফান্ডামেন্টাল রাইট, রাইট? তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস কত? একটাই আর্টিকেল 51 এর এ। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি শিডিউলস are there in our constitution as of June 2023? জুন 2023 অবধি আমাদের সংবিধানে কতগুলো শিডিউল আছে? কতগুলো শিডিউল আছে? 12টা শিডিউল আছে। অরিজিনালি কটা ছিল? অরিজিনালি 8 শিডিউলস আর দেয়ার। 9 যে শিডিউলটা, 9 শিডিউলটা কবে অ্যাড হলো? 9 শিডিউল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1951, ঠিক আছে? 9 নম্বর হলো, যেটা কিনা কি আছে? ল্যান্ড রিফর্ম। 10 শিডিউল কবে হলো? 10 শিডিউল হলো 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1985 অ্যাড হলো। অরিজিনালি কিন্তু 8টা শিডিউল ছিল, এখন কটা শিডিউল? 12টা, ঠিক আছে? 11 নম্বর শিডিউলে কি আছে? আচ্ছা, এটাতে কি আছে? অ্যান্টি ডিফেকশন ল 10 নম্বর শিডিউলে। এটা হচ্ছে 11 শিডিউল হচ্ছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992, এখানে কি আছে? পঞ্চায়েত আছে। আর 12 নম্বর শিডিউলে কি আছে? 74 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992, একই বছরই হয়েছে। এটাতে কি আছে? মিউনিসিপ্যালিটি। তাহলে কি বললাম? অরিজিনালি ছিল 8টা শিডিউল যখন কনস্টিটিউশন তৈরি হয়েছে, মানে 1950 সালে যখন হচ্ছে ফোর্সে এসেছে। পরে 9 নম্বর শিডিউলটা কবে অ্যাড হয়েছে? 1951 সালের ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হয়েছে, যেটা কি? ল্যান্ড রিফর্ম। 10 শিডিউল অ্যাড হয়েছে 52 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1985, যেটা কিনা অ্যান্টি ডিফেকশন ল, দল ত্যাগ বিরোধী আইন। 11 নম্বর শিডিউল অ্যাড হয়েছে 73 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, which is পঞ্চায়েত। আর 12 নম্বর শিডিউলে কি অ্যাড হয়েছে? কি অ্যাড হয়েছে? মিউনিসিপ্যালিটি অ্যাড হয়েছে, যেটা কিনা 74 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992। তাহলে এখন কটা শিডিউল আছে? 12টা শিডিউল। নেক্সট কোয়েশ্চেন দেখো, which article of the Constitution of India deals with the organization of village panchayat?
মানে অত্যন্ত সোজা প্রশ্ন, পরীক্ষায় সবাই কনস্টিটিউশনে যেন ফুল মার্কস পাও, ঠিক আছে। ভিলেজ পঞ্চায়েত কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 40, which is came under Gandhian principle। ঠিক আছে, আন্ডার ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। 38 এ কি আছে? 38 এ আছে ইনইকুয়ালিটি মিনিমাইজ করতে হবে কিসে? স্ট্যাটাস, ইনকাম আর অপরচুনিটিজ এর। 45 হচ্ছে আপ টু 6 ইয়ার এজ চিলড্রেনদের হচ্ছে হেলথ আর এডুকেশন, মানে নিউট্রিশন আর এডুকেশন দুটোই এনশিওর করতে হবে স্টেটকে আপ টু 6 ইয়ার্স। তারপরে 36 নম্বর আর্টিকেলে কি আছে? ডেফিনেশন অফ স্টেট। এগুলো সব কটাই কিন্তু ডিপিএসপির আন্ডারে আসছে। আমাদের আনসার ভিলেজ পঞ্চায়েত অর্গানাইজ করতে পারবে, সেটা কি? আর্টিকেল 40 কেম আন্ডার গান্ধিয়ান প্রিন্সিপাল আন্ডার ডিপিএসপি। নেক্সট, হুইচ ক্লজ অফ আর্টিকেল 19, আর্টিকেল 19 এর কোন ক্লজে অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারেন্টিজ দ্য রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে, হ্যাঁ, যে কোনো জায়গায় আমরা যাতায়াত করতে, মানে মুভ করতে পারবো, সেটা কত নম্বর ক্লজে বলা হয়েছে? আর ক্লজ ডিতে বলা হয়েছে। এতে কি আছে? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। বিতে হচ্ছে অ্যাসেম্বল হতে পারবো উইদাউট আর্মস। সিতে হচ্ছে অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারবো। আর ডিতে হচ্ছে মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অপশন কি? সি। নেক্সট, which article of the constitution of India provide for a governor of each state? হ্যাঁ, প্রত্যেক স্টেটের একজন গভর্নর থাকবে, সেটা কত নম্বর আর্টিকেল বলছে? সেটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 153। 153 নম্বর আর্টিকেল কি বলছে? গভর্নর ফর ইচ স্টেট, ঠিক আছে। 156 এ কি আছে? টার্ম অফ গভর্নর। ক বছরের টার্ম? 5 ইয়ার্স। 57তে আছে কোয়ালিফিকেশন। কি কোয়ালিফিকেশন লাগে? ইন্ডিয়ান সিটিজেন আর 35 ইয়ার্স অফ এজ, তাই তো? আচ্ছা, 173 এ কি আছে? 173 এ আছে কোয়ালিফিকেশন of the members of the state legislature। ঠিক আছে, তাহলে 153তে কি আছে? গভর্নর ফর ইচ স্টেট। 56তে আছে টার্ম অফ দ্য গভর্নর which is 5 year। 157তে আছে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন কি হতে হবে গভর্নর হতে গেলে? 35 বছর বয়স আর ভারতের নাগরিক হতে হবে। 173 আছে একজন স্টেট লেজিসলেচারের মেম্বার হতে গেলে, মানে রাজ্যের যে আইনসভা আছে তার মেম্বার হতে গেলে কি কোয়ালিফিকেশন লাগবে? সেটা হচ্ছে 173 নম্বর আর্টিকেল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, which article of the constitution of India deal with union and its territory? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরির পার্ট কি? পার্ট হচ্ছে 1, রাইট? সেটা কত থেকে কত আর্টিকেলে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি 1 to 4, রাইট? 5 থেকে 11তে কি আছে? সিটিজেনশিপ। 5 থেকে 11তে সিটিজেনশিপ। 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইট। 36 থেকে 51 হচ্ছে ডিপিএসপি। এটার আনসার কি? 1 থেকে 4, পার্ট 1, ঠিক আছে। পার্ট 1 এ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি আর্টিকেল রেঞ্জ 1 to 4। পার্ট 2 হচ্ছে সিটিজেনশিপ আর্টিকেল রেঞ্জ 5 to 11। পার্ট 3 হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল রেঞ্জ হচ্ছে 12 থেকে 35। পার্ট 4 হচ্ছে ডিপিএসপি আর্টিকেল রেঞ্জ হচ্ছে 36 to 51। নেক্সট কোয়েশ্চেন দেখো, which article of the Indian Constitution mandates that the state should protect every monument or place of artistic or historic interest? একটু আগেই আলোচনা হচ্ছিল যে স্টেট হচ্ছে প্রোটেক্ট করবে প্রত্যেকটা মনুমেন্ট আর প্লেস অফ আর্টিস্টিক অর হিস্টোরিক ইন্টারেস্ট। এটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 49, তাই তো। 48 এ কি আছে? এনভায়রনমেন্ট, ফরেস্ট,
রিভার্স, লেক এগুলোকে প্রোটেক্ট করবে। 50-এ আছে, 50-এ কি এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে সেপারেট করতে হবে। আর 39-এ আছে জাস্টিস আর ফ্রি লিগাল এইড, ইকুয়াল জাস্টিস আর ফ্রি লিগাল এইড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, which of the following statement is correct about the directive principle of state policy? কোনটা কারেক্ট ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে? To ensure the above mentioned employment and clean working environment for men, women and children, প্রত্যেককে মানে মেন উইমেন চিলড্রেন যেই হোক না কেন তাকে একটা ক্লিন ওয়ার্কিং এনভায়রনমেন্ট দিতে হবে। সেটা কত নম্বর আর্টিকেল বলছে? ডিপিএসপির 42 নম্বর আর্টিকেল। প্রোভাইডিং অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড ফর বোথ মেন অ্যান্ড উইমেন, কত নম্বর আর্টিকেল? হ্যাঁ 41। আচ্ছা, এনশিওরিং ইকুয়াল রিমিউনারেশন ফর ইকুয়াল ওয়ার্ক অনলি ফর মেন, শুধু মেনদের না, এটা তো নয়, মেন উইমেন দুজনকেই দিতে হবে একই কাজের জন্য একই স্যালারি। তো এটাই হচ্ছে নট কারেক্ট। ঠিক আছে, আচ্ছা আমি ফার্স্টে যখন পড়ছিলাম তখন নট কারেক্টই বলেছি তো। নেক্সট কোয়েশ্চেন দেখো, আচ্ছা নেক্সট অপশনটা পড়ে নিই, রিঅর্গানাইজিং দ্য ইকোনমিক সিস্টেম টু প্রিভেন্ট কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইন ফিউ হ্যান্ড, মানে ওয়েলথটা যেন কিছু হাতের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়, সেটা আর্টিকেল এনশিওর করছে। 39-এর হচ্ছে সি আর্টিকেল। এটাও কারেক্ট অ্যাবাউট ডিপিএসপি। নেক্সট, which article of the Constitution of India provides early childhood care and education for all children until they complete the age of 6 years? যতক্ষণ না তারা 6 বছর পর্যন্ত পৌঁছচ্ছে ততদিন, মানে 6 বছর অবধি একটা বাচ্চাকে চাইল্ডহুড কেয়ারও দিতে হবে আর এডুকেশনটাও দিতে হবে। সেটা কত নম্বর আর্টিকেল বলছে? সেটা 45 নম্বর আর্টিকেল বলছে। এগুলো আলোচনা হয়ে গেছে, নিজেরা একটু প্র্যাকটিস করো। নেক্সট কোয়েশ্চেন দেখো, question number 17, which among the following is a subject of union list in the constitution of India? union list এর কোনটা সাবজেক্ট এই অপশনগুলোর মধ্যে? আগে লিস্টের কথাটা বলি। 7th শিডিউলে হচ্ছে লিস্ট আছে। 7th শিডিউল কি লিস্ট আছে? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর হচ্ছে কনকারেন্ট লিস্ট, রাইট? এক্সকিউজ মাই হ্যান্ড রাইটিং। 7 শিডিউলে তাহলে কি আছে? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্টের কথা বলা হয়েছে। তো এইখানে বলছে যে ইউনিয়ন লিস্টে কি কি আছে। আচ্ছা, কতগুলো করে সাবজেক্ট আছে অ্যাট প্রেজেন্ট একটু নিজেরা হচ্ছে স্টাডি, মানে নিজেরা হচ্ছে খোঁজো, দিয়ে হচ্ছে কমেন্ট সেকশনে লেখো যে ইউনিয়ন, স্টেট আর কনকারেন্ট লিস্টে কটা কটা সাবজেক্ট আছে এখন অ্যাট প্রেজেন্ট। তো এখানে বলছে ইউনিয়ন লিস্টে কি আছে? এক্সট্রাডিশন, ঠিক আছে। লিকুয়ার হচ্ছে স্টেট লিস্টে থাকে, স্টেট লিস্টে হচ্ছে লিকুয়ার। আচ্ছা, সোশ্যাল প্ল্যানিং আর বয়লার্স এগুলো দুটোই হচ্ছে কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্টে। আর এক্সট্রাডিশন কোথায় আছে? ইউনিয়ন লিস্টে। হোয়াট ইজ এক্সট্রাডিশন? এক্সট্রাডিশন হচ্ছে সেটা, ধরো সাপোজ একজন পার্সন এখানে কোনো ধরো ক্রাইম করে, ইন্ডিয়াতে ক্রাইম, ইন্ডিয়ানই সিটিজেন, সে চলে গেছে হচ্ছে ধরো ইউকে চলে গেছে, অনেকেই চলে যাচ্ছে, যাই হোক। তো হচ্ছে, তো এখানকার পুলিশ গিয়ে তো আর লন্ডন থেকে বা ইউকে থেকে তাকে ধরে নিয়ে আসতে পারবে না। তখন আমাদের দেশের যারা হাইয়ার অথরিটিস তারা হচ্ছে ইউকের গভর্নমেন্টের সাথে কথা বলবে, ইউকের পুলিশ যেন ওকে ধরে আমাদেরকে হ্যান্ড ওভার করে দেয়। দ্যাট ইজ এক্সট্রাডিশন। করতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। ইউজুয়ালি যদি ফ্রেন্ডলি রিলেশন হয় দুটো কান্ট্রির মধ্যে, সেরকম কোনো এগ্রিমেন্ট ধরো সাইন হয়ে রয়েছে, এক্সট্রাডিশন এগ্রিমেন্ট, তখনই ওরা সাধারণত ওই কনভিক্টেড পার্সনকে, মানে ক্রাইম করা পার্সনকে হ্যান্ড ওভার করে দেয় ওদের দেশের থাকার, মানে আছে এরকম লোককে, বুঝতে পেরেছো? তো দ্যাট ইজ এক্সট্রাডিশন, যেটা কিনা কেম আন্ডার ইউনিয়ন লিস্ট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। প্রভিশন রিলেটেড টু দ্য সিট অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ মেনশনড ইন হুইচ আর্টিকেল? কোন আর্টিকেলে সুপ্রিম কোর্টের সিটের কথা বলা হয়েছে? সুপ্রিম কোর্ট হচ্ছে কোথায়, সিট কোথায় সুপ্রিম কোর্টের? নিউ দিল্লি তো। ফার্স্ট সুপ্রিম কোর্ট কোথায় তৈরি হয়েছে? কতর অ্যাক্টে? কেউ বলবে? আচ্ছা, সিট কোথায় আছে? নিউ দিল্লিতে, দ্যাট ইজ আর্টিকেল 130।
ঠিক আছে, সুপ্রিম কোর্টের সিট তাহলে কত নম্বর আর্টিকেল? 130। 131-এ কি আছে? অরিজিনাল জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন। 32-এ হচ্ছে অ্যাপিলেট, হ্যাঁ, আর 29-এ হচ্ছে কোর্ট অফ রেকর্ড, একটু আগেই বলেছি সেইটা। আচ্ছা, প্রথম হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। ক্যালকাটা তৈরি হয়েছিল কততে? 1773-এর অ্যাক্টে, তাই তো? যখন ওয়ারেন হেস্টিংস হচ্ছেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তখন সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা এস্টাবলিশ হয়েছে 1773-এ। বুঝতে পেরেছো? সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কিন্তু বলছি, ইন্ডিয়া নয়। নেক্সট কোয়েশ্চেন, which among the following articles of the Indian Constitution provide for the Attorney General of India? কত নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে? 76 নম্বর আর্টিকেল, রাইট? 76 নম্বর আর্টিকেল হচ্ছে কি? অ্যাটর্নি জেনারেল, মানে যিনি কিনা হাইয়েস্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, গভর্নমেন্টের হচ্ছে যদি কোনো লিগাল অ্যাডভাইস লাগে তিনি কার কাছে চাইবেন? অ্যাটর্নি জেনারেলের কাছে চাইবেন। 79-এ কি আছে? কনস্টিটিউশন অফ পার্লিয়ামেন্ট, রাইট? আচ্ছা, 72-এ প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার। পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট। আচ্ছা, 81-তে কি আছে? 81-তে আছে কম্পোজিশন অফ লোকসভা। লোকসভার কম্পোজিশন, কত কম্পোজিশন? 543 জন মেম্বার এখন অ্যাট প্রেজেন্ট। তাহলে এটার আনসার কি হলো? অ্যাটর্নি জেনারেলের পোস্ট আছে 76 নম্বর আর্টিকেলে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পার্ট 16 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ 16 কি নিয়ে ডিল করে? ইলেকশন নিয়ে। ইলেকশন তো 15। স্পেশাল প্রভিশন রিলেটেড টু সার্টেন ক্লাস, হ্যাঁ, এসসি এসটিদের জন্য স্পেশাল প্রভিশন, সেটাই হচ্ছে পার্ট 16-এ। ঠিক আছে। আচ্ছা, অ্যামেন্ডমেন্ট 20। স্পেশাল প্রভিশন রিলেটেড টু মিউনিসিপ্যাল কর্পোরেশন কত? 9-এর এ। ঠিক আছে, 9-এর এতে আছে মিউনিসিপ্যালিটি। তাহলে স্পেশাল প্রভিশন এসসি এসটিদের জন্য সেটা কত নম্বর পার্ট? 16 নম্বর পার্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, which of the following articles of the Indian Constitution provides for the National Commission of Scheduled Caste? National Commission for Scheduled Caste, এসসিদের জন্য ন্যাশনাল কমিশন। আচ্ছা, কিছু বডি আছে যেগুলো কিনা কনস্টিটিউশনাল বডিজ, মানে হচ্ছে যখন হচ্ছে কনস্টিটিউশন তৈরি হচ্ছে তখন থেকেই ওগুলো কনস্টিটিউশনে মেনশনড আছে। কিছু বডি এরকম হয় যেগুলো কিনা পার্লামেন্ট থেকে কোনো অ্যাক্ট পাস করে হচ্ছে করানো হয়। ঠিক আছে, সেগুলো কি হয়ে যায়? সেগুলো স্ট্যাচুটারি বডি হয়ে যায়। তো এই ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এটা কি? কনস্টিটিউশনাল বডি, লাইক ইউপিএসসি, লাইক ফাইন্যান্স কমিশন, লাইক ইলেকশন কমিশন, লাইক স্টেট পিএসসিস, এগুলো কনস্টিটিউশনাল বডি। তো সেরকমই ন্যাশনাল কমিশন ফর এসসি অ্যান্ড এসটি, এটাও কিন্তু কনস্টিটিউশনাল বডি। সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? সেটা আর্টিকেল নাম্বার 338-এ বলা হয়েছে। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 338-এ বলা হয়েছে। আচ্ছা, একটা জিনিস দেখো, যখন হচ্ছে কনস্টিটিউশন তৈরি হয়েছে তখন এই 338-এ ন্যাশনাল কমিশন ফর এসসিও ছিল, শিডিউল কাস্টও ছিল, শিডিউল ট্রাইবও ছিল। ঠিক আছে, পরে 89th নাম্বার অ্যামেন্ডমেন্ট করা হলো কত সালে? 2003 সালে। যে বছর ভারত ওয়ার্ল্ড কাপ হেরে গেছিল, তাই তো? তো সেই বছর কি করা হয়েছে? 89th নাম্বার অ্যামেন্ডমেন্ট করে কি করা হয়েছে? এই ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি, যেটা কিনা সিঙ্গল বডি ছিল, সেটাকে বাইফার্কেট করে দেওয়া হলো, আলাদা করে দেওয়া হলো। এসসি আলাদা একটা বডি হয়ে গেল, এসটি আলাদা একটা বডি হয়ে গেল। আর্টিকেলও চেঞ্জ হবে তো। তাহলে 338 হলো এসসিদের জন্য আর্টিকেল, আর এসটির জন্য আর্টিকেল হলো 338A। ঠিক আছে, 89th নাম্বার আর্টিকেল 2023-তে করা হয়েছে, যেখানে কিনা দুটো বডিকে বাইফার্কেট করে দেওয়া হলো। এসসিদের জন্য আর্টিকেল করা হলো 338 আর এসটিদের জন্য আর্টিকেল করা হলো 338A। ঠিক আছে, 2004 সালে হ্যাঁ প্রথম হচ্ছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট তৈরি হলো নতুনভাবে। বুঝতে পেরেছো? মানে ফোর্সে আসলো আর কি এই বাইফার্কেশনের পরে। তো তাহলে কি হলো? ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট হচ্ছে আর্টিকেল 338।
নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ বিল ওয়াজ পাসড ইন দ্য পার্লামেন্ট ইন 2022 টু অথরাইজ, কোয়েশ্চেনটা দেখে মনে হবে যে কারেন্ট অ্যাফেয়ার থেকে কোয়েশ্চেন দিয়েছে, কিন্তু নয়, ঠিক আছে, মানে কিছু সেন্টেন্সকে মানে কি বলবো, কোয়েশ্চেনটাকে বড় করার জন্য, লেন্দি করার জন্য, সময়টাকে খরচ করার জন্য কিছু এক্সট্রা ইনফরমেশন ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোয়েশ্চেন কিন্তু সোজাই। হুইচ বিল ওয়াজ পাসড ইন দ্য পার্লামেন্ট ইন 2022 টু অথরাইজ পেমেন্ট অফ সার্টেন সাম ফ্রম আউট অফ দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া ফর দ্য সার্ভিসেস অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23। 2022-23 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কিছু টাকা মানে বাজেট পেশ হয়েছে, বাজেট থেকে টাকা তোলার জন্য, সেই টাকা তোলার জন্য কি বিল পাস করানো হয়েছিল। দেখো 2022-23 কেন, যে কোনো বছরে 2024-25, 26-27 বা 18-19 যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারেই যখন বাজেট পেশ হয়, ঠিক আছে, যে এস্টিমেশনটা ধরা হয় যে এই টাকাটা আমাদের হচ্ছে লাগবে সারা ফাইন্যান্সিয়াল ইয়ার জুড়ে, সেই জন্য কি বিল পার্লামেন্ট থেকে পাস করাতে, আমি আগের একটা ক্লাসেও এটা নিয়ে আলোচনা করেছি, অ্যাপ্রোপ্রিয়েশন বিল। কনসোলিডেট ফান্ড থেকে টাকা তুলতে গেলে কার অ্যাফার্মেশন লাগবে, অ্যাপ্রোপ্রিয়েশন বিল পার্লামেন্ট থেকে পাস করাতে হবে, তবেই কনসোলিডেট ফান্ড থেকে টাকা উঠবে। সেটা 22-23 কেন, সেটা যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারেই এটাই প্রযোজ্য, বুঝেছো। কনসোলিডেট ফান্ড থেকে টাকা তখনই উঠবে যখন পার্লামেন্ট থেকে অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস হবে, ঠিক আছে। তো এটার আনসার হলো অপশন সি, অ্যাপ্রোপ্রিয়েশন বিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রভিশন রিলেটেড টু দ্য মিউনিসিপ্যালিটিজ আর মেনশনড আন্ডার হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মিউনিসিপ্যালিটি কত নম্বর পার্টে আছে, এক্ষুনি বলেছি 9-এর এ, ঠিক আছে, 9-এর এতে আছে মিউনিসিপ্যালিটি। পার্ট 7-এ কি আছে, পার্ট 7 অমিট হয়ে গেছে, ঠিক আছে, এখন কিছু নেই। পার্ট 5-এ আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন, ঠিক আছে। আর পার্ট 12-তে কি আছে, পার্ট 12-তে আছে প্রপার্টি, ফাইন্যান্স, টাকা পয়সা নিয়ে যা কিছু আর কি, মানুষের যা যেসব জিনিস নিয়ে 12টা বেজে যায়, তো সেই জিনিসই রয়েছে 12টাতে, প্রপার্টি আর ফাইন্যান্স, ঠিক আছে। মিউনিসিপ্যালিটি কততে আছে, 9-এর এ, 7 অমিট হয়ে গেছে, পার্ট 5-এ আছে ইউনিয়ন গভর্নমেন্ট, আর পার্ট 12-তে কি আছে, প্রপার্টি অ্যান্ড ফাইন্যান্স। নেক্সট কোয়েশ্চেন দেখো, which part of the Indian constitution talks about the union territories? Union territories, UT কত নম্বর পার্টে আছে, 5-এ কি বললাম আমি, ইউনিয়ন আছে, 6-এ কি আছে, স্টেট আছে, ঠিক আছে। 7 অমিট হয়ে গেছে, 8-এই আছে হচ্ছে ইউটি, 8-এ কি আছে, ইউটি। আচ্ছা 11-তে কি আছে, সেন্টার আর স্টেটের রিলেশন, আর 10-এ কি আছে, শিডিউলড আর ট্রাইবাল এরিয়া, শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়া, ঠিক আছে। তাহলে কত ইউনিয়ন টেরিটরি কততে আছে, পার্ট 8-এ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ চ্যাপ্টার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসকাসেস দ্য আর্টিকেল অফ পার্লামেন্ট। পার্ট কত, এক্ষুনি বলেছি, পার্ট 5-এ আছে ইউনিয়ন গভর্নমেন্ট, রাইট। তো সেখানে 5টা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার কি বললাম, 5টা চ্যাপ্টার রয়েছে, একটা একটা করে বলি। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, 4 আর 5। বিষয়বস্তু কি এবার দেখো, 1-এ আছে হচ্ছে, 1 যেটা পার্ট সেটা রয়েছে 52 থেকে 78, মানে যারা ইউনিয়ন এক্সিকিউটিভ, লাইক প্রেসিডেন্ট, ফার্স্টে 52 থেকে প্রেসিডেন্ট আসবেন, তারপরে ভাইস প্রেসিডেন্ট আসবেন, তারপরে হচ্ছে পিএম অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার, 78-এ হচ্ছে পিএম এর ডিউটিস আছে, তো সেটা চ্যাপ্টার 1-এ পড়ে, ঠিক আছে। চ্যাপ্টার 2-তে কি পড়ে, পার্লামেন্ট পড়ে, 79 থেকে 122, 79 থেকে 122 কি পড়ছে, পার্লামেন্ট। এখানে কোয়েশ্চেনটা সেটাই, দেখো কত নম্বর চ্যাপ্টারে আর্টিকেলস অফ পার্লামেন্ট পড়ে, তাহলে চ্যাপ্টার কি হলো, চ্যাপ্টার 2 হলো। চ্যাপ্টার 1-এ কি আছে,
এক্সিকিউটিভরা 52 থেকে 78, 79 to 122 পার্লামেন্ট। 3-এ কি আছে? 123 নম্বর আর্টিকেলটা 3-এ রয়েছে। কি আছে 123-এ? হ্যাঁ, লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। লেজিসলেটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট মানে কি? প্রেসিডেন্টের অর্ডিন্যান্স মেকিং পাওয়ার আছে, তাই তো? প্রেসিডেন্টের অর্ডিন্যান্স মেকিং পাওয়ার কততে আছে? 123-এ, যেটা কিনা লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, চ্যাপ্টার 3। চ্যাপ্টার 4-এ কি আছে? জুডিশিয়ারি, 124 থেকে 147। ঠিক আছে, 124 থেকে 147 কি আছে? জুডিশিয়ারি। আর পার্ট 5-এ আছেন ক্যাগ, যেটা কিনা 148 থেকে 151। ঠিক আছে, তাহলে কি জানলাম? চ্যাপ্টার 1 হচ্ছে এক্সিকিউটিভ 52 to 78, চ্যাপ্টার 2 79 to 122 দ্যাট ইজ পার্লামেন্ট, চ্যাপ্টার 3 only legislative power of the president article 1 to 3, চ্যাপ্টার 4 জুডিশিয়ারি মানে সুপ্রিম কোর্ট আছে 124 থেকে 147, চ্যাপ্টার 5 দ্যাট ইজ ক্যাগ 148 to 151। ঠিক আছে, ক্লিয়ার? দেখে নাও, একটু নোট ডাউন করে নাও। নেক্সট, which of the following fundamental duties was added to the constitution by 86 constitutional amendment act of 2002 কি বলছি 2002 এর 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে কি কাকে অ্যাড করা হয়েছে? টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট ইটস আইডিয়ালস অ্যান্ড ইনস্টিটিউশন, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম। না, এটা তো 42 নম্বর অ্যামেন্ডমেন্টেই অ্যাড হয়েছে, তাই তো? টু প্রোটেক্ট অ্যান্ড টু ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফরেস্ট, লেক, রিভার্স, ওয়াইল্ড লাইফ, এটাও নয়, এটাও 42ndই অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, টু প্রোভাইড অপরচুনিটি ফর এডুকেশন হিজ হার চাইল্ড অর অ্যাজ কেস মে বি বোথ বিটুইন দ্য এজ অফ 6 to 14 ইয়ার্স। 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের হচ্ছে পেরেন্টদেরও দায়িত্ব যে তারা যেন এডুকেশনটা পায়। ঠিক আছে, বাবা মা পড়াশোনা করালো না, বাচ্চাদের নিয়ে চলে গেল কাজ করাতে, তো সেটা কারা এনশিওর করবে? বাচ্চার প্যারেন্ট এনশিওর করবে যে তারা যেন 6 থেকে 14 বছর বয়সী বাচ্চারা যেন এডুকেশন পায়। এটাই হচ্ছে 86 নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-এ অ্যাড হয়েছিল। আর্টিকেল কত এটার? 51 এর লাস্ট আর্টিকেলটা কে, তাই তো? নেক্সট চলো দেখো 27 নম্বর কোয়েশ্চেন, which of the following constitutional amendment incorporated Dadra and Nagar Haveli in the Union of India as an union territory? Dadra Nagar Haveli কিন্তু UT একটা ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 10th অ্যামেন্ডমেন্ট। কত সালে হয়েছে? 1961 সালে হয়েছে। ঠিক আছে, দাদরা নগর হাভেলি কার আন্ডারে ছিল? পর্তুগিজদের আন্ডারে ছিল টিল 1954। 1954-এ ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে লিবারেট করবে, পর্তুগিজদের থেকে নিয়ে নেবে, দিয়ে কি স্ট্যাটাস দেবে? দাদরা অ্যান্ড নগর হাভেলি। এখন দাদরা আর নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ এই ইউনিয়ন টেরিটরি। আর কে বললাম? দমন অ্যান্ড দিউ অ্যান্ড দাদরা নগর হাভেলি, এই দুটো একটাই এখন ইউনিয়ন টেরিটরি। কবে হয়েছে এটা? 26 jan 2020। 2020-তে হচ্ছে 26শে জানুয়ারি দুটো ইউনিয়ন টেরিটরিকে মার্চ করে দিয়ে একটাই ইউনিয়ন টেরিটরি করা হয়েছে, দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ। বোঝা গেছে কটা ইউনিয়ন টেরিটরি আমাদের এখন? বাচ্চাদের কোয়েশ্চেন, চলো করো, আনসার করো কমেন্টে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট? কালচারাল আর এডুকেশনাল রাইটের পারপাসটা কি? টু প্রমোট আ পার্টিকুলার রিলিজিয়ান, কোনো পার্টিকুলার রিলিজিয়ানকে প্রমোট করা? না, স্টেট তো কোনো রিলিজিয়ানকে প্রমোটই করে না, করতে পারে না অ্যাকচুয়ালি। টু প্রোটেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড রিলিজিয়ন অফ দ্য মাইনরিটিস কমিউনিটি, এটাই হবে আনসার। যারা মাইনরিটি কমিউনিটি আছে, যারা হচ্ছে ধরো কিছু ট্রাইবাল পিপল রয়েছে, তাদের আলাদা স্ক্রিপ্ট কালচার আছে, তো সেগুলোকে প্রিজার্ভ করাই অ্যাকচুয়ালি কিন্তু এই 29 কালচার মানে 29 আর 30-এর উদ্দেশ্য। যদিও 29 কিছুটা মানে মেজরিটি পিপলদের জন্য, কিন্তু পারপাসটা কিন্তু প্রোটেক্ট করা যারা হচ্ছে কালচারালি
মানে আলাদা আমাদের থেকে, মেন স্ট্রিম থেকে একটু ডিফারেন্ট, তাদেরকে প্রোটেক্ট করা, প্রিজার্ভ করাই হচ্ছে কালচারাল আর এডুকেশনাল রাইটের মূল উদ্দেশ্য। ল্যাঙ্গুয়েজ, কালচার আর রিলিজিয়ন অফ দ্য মাইনরিটি কমিউনিটিস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, which clause of article 51A 51 এর কোন clause of constitution of India required to value and preserve the rich heritage of our composite culture? rich heritage সেটাকে প্রিজার্ভ করা কত নম্বর ক্লজে বলা হয়েছে? ক্লজ এফ এ বলা হয়েছে, 51A ক্লজ এফ। কতগুলো ক্লজ আছে? 11টা ক্লজ আছে। ঠিক আছে, 11টা ক্লজ আছে। লাস্ট যে 11 নম্বরটা সেটা 2002 এর 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে অ্যাড হয়েছে। এগুলো কবে অ্যাড হয়েছে? বাদবাকিগুলো মানে বাদবাকি 10টা 42 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। এতে কি আছে? ন্যাশনাল ফ্ল্যাগ আর ন্যাশনাল অ্যান্থেমকে রেসপেক্ট করতে হবে। সিতে কি আছে? সিতে বলো, কমেন্ট করো দেখি, সিতে কি আছে আর ডিতে কি আছে? পড়িয়েছি ফান্ডামেন্টাল ডিউটিস। দরকার হলে প্লেলিস্টে যাও, ক্লাস দেখো, দিয়ে কমেন্ট করো এটার আনসার কি হবে? এফ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, রঙ্গরাজন কমিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, দিস ইজ মোর লাইক আ ইকোনমিক্স কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। রঙ্গরাজন কমিটির কিসের সাথে অ্যাসোসিয়েট? এস্টিমেশন অফ পভার্টি, পভার্টিকে এস্টিমেট করার জন্য। ঠিক আছে, 2012 সালে এই কমিটিটাকে কনস্টিটিউট করা হয় বাই প্ল্যানিং কমিশন। কে? তখন কিন্তু নীতি আয়োগ ছিল না, তাই তো। 2014 সালে যখন মোদি গভর্নমেন্ট ইন পাওয়ার, মানে এনডিএ গভর্নমেন্ট, তারা কিন্তু প্ল্যানিং কমিশনকে স্ক্র্যাপ করে দিয়ে নীতি আয়োগ নিয়ে এসেছে। তো প্ল্যানিং কমিশন 2012 সালে কি করেছে? রঙ্গরাজন কমিটি কনস্টিটিউট করেছে। ঠিক আছে, এই কমিটি তার রিপোর্ট দিল 2014 সালে। ঠিক আছে, রিপোর্ট কি রিপোর্ট দিল? কি রিপোর্ট দিল? যে একটা আরবান এরিয়ায়, মানে ধরো একটা শহরে কত ইনকাম হতে হবে, মানে কত ইনকাম নয় সরি, 47 রুপিস পার ডে যদি সে স্পেন্ড করতে পারে। ঠিক আছে, আর 32 পার ডে রুরাল এরিয়াতে, মানে ভিলেজে ধরো, আচ্ছা সরি এটা ভুল লিখলাম, এটা হচ্ছে আরবান মানে সিটি, আর এটা হচ্ছে রুরাল। দেখো পভার্টি কি করে এস্টিমেশন করা হয়? আমাদের যে বেসিক নিডগুলো আছে, ধরো ডাল ভাত খেতে হবে, মানে খুব ন্যূনতম যে জিনিসগুলো না হলে আমরা বাঁচতে পারবো না, তো সেই জিনিসগুলো যদি কেউ অ্যাফোর্ড করতে পারে তার মানে সে পভার্টি লাইনের ওপরে আছে। সেই জিনিসগুলো ধরো ডেলি খাবারটা কেউ পাচ্ছে না, ডেলি যা তার প্রয়োজন সেগুলো সে মেটাতে পারছে না, তার মানে সে পভার্টি লাইনের নিচে আছে। এইভাবেই পভার্টিটা এস্টিমেট করা হয়। ঠিক আছে, তো রঙ্গরাজন কমিটি কি বলছে? যে একটা আরবান এরিয়াতে একটা পার্সন 47 রুপিজের নিচে ধরো স্পেন্ড করছে সারাদিন, বা একটা রুরাল এরিয়াতে 32 টাকার নিচে ধরো সে স্পেন্ড করছে, তাহলে সে কি আছে? সে পভার্টি লাইনের নিচেই আছে। বুঝতে পেরেছো? তো পভার্টিটা তাহলে কি বুঝতে পারলাম কিভাবে এস্টিমেট করা হয়, যে বেসিক যেগুলো নেসেসিটি আমরা, সেগুলো যদি কেউ যদি ফুলফিল না করতে পারি, সেগুলো অ্যাফোর্ড করতে পারছি না, তার মানে আমরা পভার্টি লাইনের নিচে আছি। ঠিক আছে, তো এস্টিমেশন অফ পভার্টির জন্য রঙ্গরাজন কমিটিকে হচ্ছে কনস্টিটিউট করা হয়েছিল 2012 সালে বাই প্ল্যানিং কমিশন। 2014 সালে তারা তার রিপোর্ট দিয়েছে, অ্যান্ড দিস ইজ হোয়াট। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। যদি কিছু কনসার্ন থাকে, কোয়ারিজ থাকে, কমেন্ট সেকশনে লিখবে। আমি যে কোয়েশ্চেনগুলো করেছি খুঁজবে গিয়ে, না জানলে দিয়ে সেগুলোকে কমেন্ট সেকশনে লিখবে। আর ভালো করে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষা অনেক লাইনড আপ, ভালো করে পড়াশোনা করো। টেক কেয়ার, টাটা।